বড় মামি, ঘরের মধ্যে মেজ মামি গোঙ্গাচ্ছে। শিগগিরই এসো তো। সে কি গোঙ্গাচ্ছে? ডাক ডাক, তোর মামাকে ডেকে তোর সুহাস। মেজ বউ, ও মেজ বউ, সে কি দরজা খোল দেখি। রমা কি আর সহজ মেয়ে? হোক না স্বামীর ফাঁসি, সে দিব্যি মস্ত একটা ঘরে সারা রাত একা নাক ডাকিয়া ঘুমাইতে পারে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বে আমরা দেখতে পাই গণপতি নামক এক ব্যক্তিকে পুলিশে গ্রেপ্তার করেছে খুনের দায়ে, আর তার সাজা হয়েছে ফাঁসি। তবে সত্যই কি সে খুন করেছে? তার সত্যতা বার করা হয়তো কঠিন, কিন্তু তার খুনের বিরুদ্ধে যে প্রমাণপত্র আছে তা প্রমাণ করা কিন্তু মোটেও কঠিন নয়। তবে ফাঁসির সাজা থেকে গণপতি মুক্তি পেয়েছে। বিগত 6 মাস পর বাড়িতে ফিরে এসেছে সে। এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে ফাঁসি। বাড়ি ফিরিয়া পরিমলের সঙ্গে একটা কথা বলিয়াই গণপতি যে মূর্ছিত হইয়া পড়িবে, এতে কারোর অবাক হওয়ার কোনো কারণই ছিল না। সত্যই তো, প্রায় 6 মাস ধরিয়া বেচারা কি কম সহ্য করিয়াছে। কারাগারের পাষাণ প্রাচীরের অন্তরালে নিজেকে আটকে রাখাই তো শুধু নয়, তাছাড়া বাহিরের অদৃশ্য জগতের কাছে ঘাড় মোড়ানো অপরন্ত কাল্পনিক লজ্জা ভোগ করার কথাও তো শুধু নয়। গণপতি যে অনেক দিন ধরিয়া ফাঁসির দিন গুনিয়াছে। ফাঁসি, যে কথা ভাবিতে গেলেও একজন নিরাপদ মানুষের দম আটকাইয়া আসে। মূর্ছিত হয়ে পড়িবার কথাই তো। অবশ্য অনেক আগেই তাহার মূর্ছিত হওয়া উচিত ছিল, একবার যখন সে নিজের ফাঁসির হুকুম শোনে। আর যখন সে জানিতে পারে এ জীবনের মতো ফাঁসিটা তাহার বাতিল হইয়া গিয়াছে। আশ্চর্য রকমের শক্ত মানুষ বলিয়াই সে এতক্ষণও নিজেকে দাঁড় করিয়া রাখিয়াছিল। অন্যদিকে সহ্য শক্তি রমারও কম নয়। আজকাল কতগুলো দিন হল সে একজন খুনি আসামির বউ হইয়া বাঁচিয়া রহিয়াছে। কতদিন ধরিয়া সে একা রাত্রি যাপন করিয়াছে, আর মনে মনে সেই ফাঁসির তারিখের কথা বরণ করিয়াছে। আপিল যদি নাই বা করা হইতো, তাহলে আজ রাত্রে প্রভাত হইলেই কারো সাধ্য ছিল না রমাকে বউ করিয়া রাখে। তবু এখনো লাইব্রেরি ঘরে ঢুকিবার দরজার আড়ালে পাষাণ প্রতিমার মতো তাহার দাঁড়িয়ে থাকিবার ভঙ্গি দেখিলে অবাক হইতে হয়। না আছে চোখে ভয়, না আছে দেহে শিহরণ। পাষাণ প্রতিমার মতোই তাহার স্বামী গণপতি যে মূর্ছিত হইয়া পড়িয়া গেল, তাহাতেও যেন তাহার কিচ্ছুটি আসিয়া গেল না। এক পা আগানো তো দূরে থাক, এক পা পিছিয়া গেলে বোধ হয় তাহার আরো ভালো হইবে। মৃত্যুর কবল হইতে তাহার স্বামী ফিরিয়া আসিয়াছে। সেই স্বামীর মূর্ছা ভাঙিবার কি আয়োজন হইল, একবার তাহার চাহিয়া দেখিবার শখটাও তাহার নাই। মাথায় জল দেওয়ার অল্পক্ষণের মধ্যেই গণপতির জ্ঞান ফিরিয়া আসিল। জামা কাপড় বদলাইয়া এক বাটি গরম দুধ খাইয়া সে সকলের সঙ্গে ভিতরের বড় ঘরে গিয়া বসিল। অবশ্য পশুপতি একবার তাহাকে বিশ্রাম নিতে বলিয়াছিল, কিন্তু সে নিতে সম্মত হয় নাই। মূর্ছা ভাঙিবার পর নিজেকে লুকানোর ইচ্ছেটা কি কারণে যেন তাহার কমিয়া গিয়াছে। অনেক জল ঢালিবার পরে গণপতির মাথাটা ঠান্ডা হইয়াছিল। কাজে সকলের সঙ্গে কথা বলিবার জন্য তাহার একটু আগ্রহ বোধ হয় বাড়িয়াছিল। অল্পে অল্পে এ কথা সে কথা হইতে কথাবার্তা অনেকটাই সহজ হইয়া আসিল। 6 মাসের মধ্যে আত্মীয় স্বজনদের অনেকের সঙ্গেই তাহার দেখা হইয়াছে। তবু সে এমনভাবে কথা বলিতে লাগিল যেন ওই সময়কার পারিবারিক ইতিহাসটা খুনাক্ষরেও সে জানিবার উপায়ও তাহার নাই। 3 মাস আগে জেলে বসিয়া পশুপতির কাছে বাড়ির যে ঘটনার কথা শুনিয়া সে আশ্চর্য হইয়াছিল, আজকে পিসিমার মুখে সে ঘটনার কথা শুনিয়া সে নম্র জাগ্রত বিস্ময় বোধ করিল। এমনকি যে ব্যাপার এখানে সে স্বয়ং প্রত্যক্ষ করিয়া জেলে গিয়াছিল, পরিমল তাহার বর্ণনা দিতে আরম্ভ করিল। আজ যেন সে প্রথম শুনিয়াছে
এমনই তাহার মনে হইল। ক্রমে ক্রমে তাহার নিজের ও অন্যান্য সকলের যেন একটা বিশ্বাস জন্মাইয়াছে দীর্ঘকালের জন্য সেই দূরদেশে বেড়াইতে গিয়েছিল। এতকাল তার গৃহে অনুপস্থিতি থাকিবার আসল কারণটাই বোধ হয় সকলে ভুলিয়া যাইবে। হয়তো তাহাই যাইতে লাগিল, এবং সেই জন্য হয়তো যখন আবার সে আসল কারণটা মনে পড়িবার অনিবার্য কারণ ঘটিতে লাগিল, সকলেরই যেন তখন হঠাৎ একটু একটু চমকাইয়া উঠিতে লাগিল। গণপতিকে পুলিশে ধরিবার অল্প কিছুদিন আগে মহা সমারোহে তার ছোট বোন রেণুর বিবাহ হইয়াছিল। কথার মাঝেই গণপতি হঠাৎই তাহার রেণুর কথা জিজ্ঞাসা করিতেই সকলে চমকিয়া উঠিল। বড়রা কেউ কিচ্ছুটি বলিল না, শুধু পশুপতির 7 বছরের মেয়ে মায়া বলিল, জানো কাকা, পিসিমাকে শ্বশুর বাড়িতে রোজ মারে। গণপতি অবাক হইয়া বলিল, মারে কেন? মায়া বলিল, তুমি মানুষ মেরেছ কিনা তাই জন্যে। তখনই 3-4 জন একসঙ্গে ধমক দিতেই মায়া সভয়ে চুপ করিয়া গেল। মনে হইল ধমকটা যেন গণপতিকেই দেওয়া হইয়াছে, কারণ মায়ার চেয়েও তাহার মুখখানা শুকাইয়া গেল অধিক বেশি। পশুপতি বলিল, ঠিক মারে তা নয়, তবে ব্যবহারটা ওরা মোটেই ভালো করছে না। পাশ থেকে বড় বোন বেনু বলিল, বিয়ের পর সে যে মেয়েটাকে নিয়ে গেল এ পর্যন্ত আর একবারও পাঠায়নি। মহি 2 বার আনতে গেল, কিন্তু। অন্য দিক থেকে মহিপতি বলিল, হ্যাঁ, আমার সঙ্গে একবার দেখাও করতে দেয়নি। রাজেন্দ্রনাথ কাঁপা গলায় বলিলেন, আহা, থাক না ওসব কথা। বাড়িতে ঢুকতে না ঢুকতে ওকে ওসব শোনাবার দরকার কি? ও তো আর পালিয়ে যাবে না। খানিকক্ষণ সকলেই চুপ করিয়া রহিল। বাহিরে বাদল মাঝখানে একটু কমিয়াছিল, এখন আবার আরো জোরে বর্ষণ আরম্ভ করিল। ঘরের মধ্যে এখন ভেজা বাতাসের গাঢ়তর স্পর্শ মিলে। রমা একবারও ঘরে আসে না ইতিমধ্যে। এবারও সে নিজেকে আড়াল করিয়া রাখিয়া আছে পাশের ঘরের দরজার ওই দিকে। তবে এবার আর সে দাঁড়াইয়া নাই, মেঝেতে বসিয়া আছে। পিসিমা এরই মধ্যে কয়েক মিনিটের জন্য ঠাকুর ঘরে গিয়াছিলেন। প্রসাদ ও প্রসাদী ফুলের রেকাবি হাতে নিয়ে তিনি এই ঘরে এলেন। সকলের আগে গণপতিকে বলিলেন, জুতো থেকে পাটা খুলতো বাবা। জুতার স্পর্শ ত্যাগ করিয়া গণপতি প্রবৃত্ত হইল। পিসিমা তখন প্রসাদী ফুল লইয়া তাহার কপালে ঠেকাইলেন, তাহার পর হাতে দিলেন প্রসাদ, এবং তারই সঙ্গে আধা মমতা আধা ধমকের সুরে তিনি বলিলেন, ঠাকুর দেবতা কিছু তো মানবি নেই, শুধু অনাচার করে বেড়াবি। এ ঘরে কেউ কিছুটি বলিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাশের ঘর হইতে একটা আওয়াজ আসিল, মাগো। পিসিমা তখনই চমকাইয়া বলিলেন, কে গা ওখানে, বৌমা নাকি? রাজেন্দ্রনাথ তখন বলিলেন, দেখ তো সুহাস, মেজ বৌমার কি হলো? হিটটেট হলো নাকি? পরিমল বলিল, তুই বস, আমি দেখছি। উঠিয়া গিয়া নিচু গলায় রমাকে কি যেন জিজ্ঞাসা করিল, তারপর আবার ফিরে আসিয়া বলিল, কই, কিছু হয়নি তো? হ্যাঁ, কিছুই না, একেবারে কিছুই হয় নাই। কি হইবে ওই পাথরের মতো শক্ত মেয়ে মানুষটা? এই যে এতকাল গণপতি জেলখানায় আটক ছিল, ফাঁসি এড়ানোর ভরসা কয়েকদিন আগেও তাহার ছিল না? রমাকে একদিন আগেও ভাঙ্গিয়া পড়িয়াছিল। কাঁপিতে কাঁপিতে কাঁদিতে কাঁদিতে ননদ যা কারো বুকে একবার আশ্রয় খুঁজিয়াছিল, কারোকে টের পাইতে দিয়াছিল তার কিছুমাত্র সান্ত্বনার প্রয়োজন আছে। এ কথা সত্য যে যেদিন হইতে গণপতিকে পুলিশে ধরিয়াছিল, সেই দিন হইতে সে হাসিতে ভুলিয়া গিয়াছে। দিন দিন কথা না বলিবার ফলে সে যেন বোবাই হইয়া গিয়াছে।
রোগা হইতে হইতে সোনার বরণ তাহার হইয়া গিয়াছে কালি। তা সেটা আর এমন কি বেশি? দুঃখের ভাগ তো সে দেয় নাই, সান্ত্বনা তো নেয় নাই, লুটাইয়া বুক ফাটা কান্না তো কাঁদে নাই। একদিন বুঝি কাঁদিয়াছিল, শুধু একদিন। গভীর রাত্রে বাড়ির সকলে তখন ঘুমাইয়া পড়িয়াছে, অবশ্য সুহাস ছাড়া। সেদিন সুহাসের বর আসিয়াছিল, তাই বর বউ দুজনেরই হইয়াছিল অনিদ্রা রোগ। অবশ্য অত রাত্রিবেলা দুইজনে ঘর ছাড়িয়া বাহির হইয়া দুইজনে হাত ধরাধরি করিয়া রমার ঘরের সামনে দিয়া তাহাদের কোথায় যাইবার প্রয়োজন হইয়াছে তাহা বলা মুশকিল। নিজের ঘরে রমা একা থাকিত, এখনো তাই থাকে। অনেক বলিয়া অনেক বকিয়াও তাকে কারুর সঙ্গে শুইতে রাজি করা যায় নাই। যাই হোক, রমার ঘরের সামনে আসিয়াই সুহাস থমকাইয়া দাঁড়িয়ে পড়িল। কান পাতিয়া ঘরের মধ্যে বিশ্রী একটা গোঙানির আওয়াজ সে শুনিতে পাইল। ভাবিল হয়তো স্বামীর সোহাগেই এমনটা হইয়াছে। সুহাস তখন বরকে ঘরে পাঠাইয়া সে ডাকিয়া তুলিয়াছিল পরিমলকে। বলিয়াছিল, বড় মামি, ঘরের মধ্যে মেজ মামি গোঙাচ্ছে, আর শিগগিরই এসো তো। সে কি গোঙাচ্ছে? ডাক ডাক, তোর মামাকে ডেকে তোর সুহাস। কি হবে মাগো? পশুপতিকে পেছনে করিয়া পা টিপিয়া টিপিয়া গিয়া পরিমল খানিক রুদ্ধ দরজায় কান পাতিয়া রমার গোঙানি শুনিয়াছিল। তাহার পর জোরে জোরে দরজা ঠেলিয়া ডাকিয়াছিল, মেজবউ, ও মেজবউ, সে কি দরজা খোল দেখি। প্রথম ডাকি গোঙানি থামিয়া গিয়াছিল, কিন্তু তারপর অনেক ডাকাডাকিতেও রমা প্রথমে সাড়া দেয় নাই। শেষে ধরা গলায় বলিয়াছিল, কে কে? মরণ, আমি। দরজা খোল তো মেজবউ, শিগগির। কেন দিদি? পরিমল অবশ্য সে কৈফিয়ত দেয় নাই, আরো জোরে ধমক দিয়া আবার দরজায় খুলিতে বলিয়াছিল। রমাও আর দরজা না খুলিয়া উপায় থাকে নাই। কি হয়েছে দিদি? তুই গোঙাচ্ছিলি কেন রে মেজবউ? রমা অবাক হবার ভান করিয়া বলিল, গোঙাচ্ছিলাম? কে বললে? বারান্দার আলোয় রমার মুখে চোখের জলের দাগগুলি স্পষ্টই দেখা যাইতেছিল। একটু থামিয়া ঢোক গেলিয়া পরিমল বলিয়াছিল, আমি নিজে শুনেছি, তুই তবে কাঁদছিলি না? রমা বলিল, না, কাঁদিনি তো। কে বললে কাঁদছিলাম? পরিমল তখন বলিল, বলছি কি, আমি আজ তোর ঘরে শোবো রমা? কেন দিদি? না মানে, ভয়টয় যদি পাস। রমা বলিয়াছিল, ভয় কেন পাবো দিদি? আমারও তো ভয় নেই, বড্ড ঘুম পাচ্ছে দিদি। এই বলিয়া সকলের মুখের উপর দরজা বন্ধ করিয়া দিয়াছিল। কি রুড ব্যবহার! মনে করলে আজও পরিমলের গা জ্বালা করে। যাই হোক, এর পর হইতে রাত্রিবেলা অনেকে চেষ্টা করেছিল শুনিবার রমার ঘর থেকে কিছু শোনা যায় কিনা, কিন্তু আর কোনোদিনও কোনো কিছু শোনা যায়নি। অবশ্য শোনা যাইবেই বা কি? রমা কি আর সহজ মেয়ে? হোক না স্বামীর ফাঁসি, সে দিব্যি মস্ত একটা ঘরে সারা রাত একা নাক ডাকিয়া ঘুমাইতে পারে। এখানেই শেষ করছে আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।